মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েল রাষ্ট্রের জন্ম ছিল হাজারো ষড়যন্ত্র ও চক্রান্তের ফসল। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়, যা সিয়নবাদ বা জায়নবাদ নামে পরিচিতি ঘটে। থিওডর হার্টজেল ও জায়নবাদী নেতাদের নেতৃত্বে এ আন্দোলন দ্রুত বিস্তার লাভ করে এবং শেষ পর্যন্ত 1948 সালে ইসরায়েলের জন্ম ঘটে। থিওডর হার্টজেল ও সিওনিজম আন্দোলনের সূচনার এ প্রক্রিয়া জড়িত ছিল রাজনৈতিক কূটকৌশল, অবৈধ অভিবাসন, জমি দখল, হত্যাকাণ্ড ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। চলুন আজকে এ বিষয়ে আলোচনা করি। থিওডর হার্টজেল ছিলেন অস্ট্রেলিয়ান হাঙ্গেরি ইহুদি সাংবাদিক ও লেখক। তার বই ডেয়ার উইডেন স্যাটারডে উল্লেখ রয়েছে 1996 সালে তিনি ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব দেন। 1947 সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম জায়নিস্ট কংগ্রেসে ফিলিস্তিনে ইহুদি স্বদেশ প্রতিষ্ঠার রূপরেখা অনুমোদিত হয়, যা ছিল নীল নদ থেকে ফুরাত নদী পর্যন্ত বিস্তৃত একটি রূপরেখা। এর মধ্য দিয়ে ইহুদি অভিবাসনের সাংগঠনিক ভিত্তি বা পরিকল্পনা তৈরি হয়। তবে এই পরিকল্পনার সম্পর্কে তৎকালীন ওসমানীয় সাম্রাজ্যের সুলতান আব্দুল হামিদ অবগত ছিলেন, কারণ তখন ফিলিস্তিন ছিল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে। এরই ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসাবে থিওডর হার্টজেল ও জায়নিস্ট নেতারা সুলতান আব্দুল হামিদকে প্রস্তাব দিয়েছিলেন, সুলতান, আমাদের ফিলিস্তিনে কিছু জমি দেন বসতি স্থাপনের জন্য। আপনি জানেন যে ইহুদিরা আর্থিকভাবে খুবই শক্তিশালী, আমরা ওসমানীয় সাম্রাজ্যের সমস্ত আর্থিক সমস্যা সমাধান করব। তখন ওসমানীয় সুলতান আব্দুল হামিদ সেই ঐতিহাসিক উত্তরটি দেন, আমি ফিলিস্তিনের মাটির এক টুকরা জমিও বিক্রি করব না। এই ভূমি আমার নয়, বরং মুসলিম উম্মার। আমার শরীর কেটে ফেলা হতে পারে, কিন্তু ফিলিস্তিন বিক্রি হবে না। ইহুদিরা যদি চায় তারা আমার দেশে নাগরিক হিসেবে থাকতে পারে, কিন্তু আমি যতদিন বেঁচে আছি ফিলিস্তিনে আলাদা রাষ্ট্র গড়ার অনুমতি দেওয়া হবে না। তবে বাস্তবতা হলো, মিস্টার হার্টজেল সরাসরি সুলতানের সাথে দেখা করতে পারেননি কখনো। তিনি নিজের ডায়েরিতে হতাশা প্রকাশ করে লেখেন, আমাকে সুলতানের সাথে কখনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমার প্রস্তাব সবকিছুই তার উপদেষ্টাদের মাধ্যমে গিয়েছিল, আর তারা আমার কথা আমি নিজেই বলার আগেই প্রত্যাখ্যান করেছে। তখন আমার মনে হচ্ছে সুলতান আমাকে এমনভাবেই প্রত্যাখ্যান করেছেন যেন আমি কোনো সাধারণ ব্যক্তি পর্যন্ত নই। তার এই কাজটি আমার মর্যাদার অপমানস্বরূপ। তবুও ইউরোপীয় শক্তিগুলোর মদদে ইহুদিদের অবৈধভাবে অভিবাসন গোপনে চলতে থাকে, যা সুলতান আব্দুল হামিদের কাছে হাতে নাতে ধরা পড়েছিল অসংখ্যবার। এমনকি ইহুদিরা মুসলমান সেজেও ফিলিস্তিনের জমি কেনার চেষ্টা করেছিল। এরপর থেকে কোনো ফিলিস্তিনি নিজ জমি কেউ কখনো বিক্রি করতে চাইলে সুলতান আব্দুল হামিদ নিজের অর্থে তা ক্রয় করতেন। 19 শতকের শেষ ভাগ থেকে ইউরোপ ও রাশিয়া থেকে হাজার হাজার ইহুদি ফিলিস্তিনে আসতে শুরু করে। এটি হার্টজেলের জায়নিস্ট আন্দোলনের প্রভাবে ঘটেছিল। 1927 সালে ব্রিটিশ সরকার বেলফোর ডিক্লারেশন জারি করে ঘোষণা করে যে তারা ফিলিস্তিনে ইহুদিদের বৈধ জাতীয় গড় আখ্যায়িত করে সমর্থন দিয়েছে। এরপরে ইউরোপ থেকে ইহুদির সংখ্যা ফিলিস্তিনে বৃদ্ধি পেতে থাকে দ্রুত। ইহুদিরা অসাধু উপায়ে জমি কিনে বসতি স্থাপন করে, কৃষিকাজ ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে থাকেন ইহুদিরা। এর ফলে স্থানীয় আরব জনগোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব বাড়তে থাকে ইহুদিদের অবৈধ আগ্রাসন ও অবৈধ প্রভাব বিস্তার নিয়ে ক্রমেই সংঘাত তীব্র হয়। একদিকে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধ এবং অপরদিকে ফিলিস্তিনিদের হত্যা করে জমি দখল করতে থাকে ইহুদিরা। এই দখলদারিত্ব ও হত্যাকাণ্ডের রূপ নেয় কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর উত্থানের মাধ্যমে। 1940 সালের দিকে ব্রিটিশ শাসন দুর্বল হলে ইহুদিরা গঠন করতে থাকে বিভিন্ন কট্টর সন্ত্রাসী সংগঠন, যেমন হাগানা, ইরগুন ও লেহি। এই সংগঠনগুলো ফিলিস্তিনি সাধারণ মানুষদের হত্যা, ধর্ষণ, অর্থ ও সম্পদ লুটপাট করত। এগুলো চরমপন্থী টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকত। সুতরাং এভাবে বললেই চলে, এই সংগঠনগুলো ফিলিস্তিনে ব্রিটিশ কর্তৃত্ব ভাঙতে এবং পরবর্তী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ রাখে। পরবর্তীতে জাতিসংঘের স্বীকৃতিতে ইসরায়েলের জন্মের পূর্ণতা পায়। 1947 সালে জাতিসংঘ একটি প্যালেস্তাইন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে। প্রস্তাবে দুটি রাষ্ট্র, একটি ইহুদি একটি আরব রাষ্ট্র গঠনের কথা বলা হয়, কিন্তু তখন ফিলিস্তিনিরা এই প্রস্তাবে ফিরিয়ে দেন। তখন ইসরায়েলে আনন্দ উৎসব ফেটে পড়ে। বর্তমানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 1911 সালে বক্তব্যে বলেছিলেন, 1947 সালে বিভাজন পরিকল্পনা গ্রহণ না করা ছিল আমাদের ভুল, পুরো আরবদের ভুল। যাই হোক, এরপর 14 মে 1948 সালে ডেভিড বেন গুরিয়ান ঘোষণা করেন
এবং প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র। তারপরই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এখানে বহু ফিলিস্তিনি শরণার্থী হয়ে দেশান্তরিত হয়। এদিকে কিছুদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্যে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের। আপনি জানলে অবাক হবেন, জায়নিস্টরা মনে করে নীলনদ থেকে ফুরাত নদী পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল শুধু তাদেরই ভূমি। এটাকে তারা প্রমিস ল্যান্ড বলে আখ্যায়িত করে থাকেন। ইসরায়েলের পতাকায় লক্ষ্য করলে দেখবেন উপরে নীল চিহ্নের বর্ডারটা নীলনদকে ইঙ্গিত করে, আর নিচের নীল চিহ্নের বর্ডারটা ফুরাত নদীকে ইঙ্গিত করে। আর মাঝ বরাবর 6 কোণ বিশিষ্ট দাউদি তারা, যা সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকে ইঙ্গিত করে। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো অবশিষ্ট থাকবে না। সুলতান আব্দুল হামিদ ইতিহাসে যে আশঙ্কার কথা বলেছিলেন তা আজ সত্য প্রমাণিত হয়েছে। ইসরায়েলের জন্মের পর থেকেই ফিলিস্তিন প্রশ্নে মধ্যপ্রাচ্য অশান্ত। যুদ্ধ, দখল, শরণার্থী সংকট ও মানবাধিকার লঙ্ঘন আজও এই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা। তবে ইসরায়েল রাষ্ট্রের জন্মের সঙ্গে জড়িত আছে ফিলিস্তিনিদের দীর্ঘ বেদনা ও সংগ্রাম, যা আজও শেষ হয়নি। সুপ্রিয় দর্শক, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা কি সম্ভব? ফিলিস্তিন ও ইসরায়েল নিয়ে আপনার কথা বা মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। Press the bell icon on the YouTube app and never miss another update.